বাগানের গাছগুলো হালকা হালকা বাতাসে দুলে উঠছে যেন। তারা সবকিছু দেখেও না দেখার ভান করছে। পাতার ফাঁকে ফাঁকে ফিসফিস করে উঠছে রাতের অজানা কথা, অথচ কেউ কারো কাছে কোনো প্রশ্ন রাখছে না। আর্সল্যান্ড ম্যানশনের প্রতিটি করিডোরে জমে আছে অচেনা আশঙ্কা আর অশান্ত এক রাতের ভার। ম্যানশনের বাকি অতিথিদের গেস্ট হাউসে থাকার ব্যবস্থা করা হয়েছে, তবু এই বিশাল বাড়িটা আজ অদ্ভুতভাবে নিঃশব্দ। সেই নীরবতার ভেতরেই যেন চাপা উত্তেজনার গুঞ্জন লুকিয়ে আছে। বড় বড় জানলার ফাঁক গলে চাঁদের আলো মার্বেলের মেঝেতে পড়ে ছায়াগুলোকে আরো দীর্ঘ, আরো ভয়ঙ্কর করে তুলছে, ঠিক যেমন এই রাতের চিন্তাগুলো। হৃদয়া ম্যানশনে প্রবেশ করার আগে নিজেকে একটু সামলে নিল। বাইরে থেকে সে যতটা শক্ত থাকার চেষ্টা করুক, ভেতরে ভেতরে সে ভেঙে চুরমার। তবু পা বাড়ালেই তাকে সেই বাস্তবতার মুখোমুখি হতেই হবে, এটা সে জানে। ভিতরে ঢুকতেই জাহানারা বেগম প্রায় দৌড়ে এসে দাঁড়ালেন। চোখ লাল, কণ্ঠ ভেজা, বুক ভরা উৎকণ্ঠা আর মায়ের অসহায় রাগ একসঙ্গে গলায় জমে উঠেছে। কান্না আর দুশ্চিন্তার মাঝখান থেকে তিনি প্রায় চিৎকার করে বলে উঠলেন, কোথায় ছিলিস? তুই কি আমায় একটু শান্তিতে থাকতে দিবি না? তুই বলে গেলি আন্টি যেতে বলেছে তাই যাচ্ছিস। গেছিস কি এখন? আর এতক্ষণ আসার সময় হলো? হৃদয়ার ঠোঁট কেঁপে উঠল, কিন্তু কোনো শব্দ বেরোল না। পাশে দাঁড়ানো নিশাত বেগমের চোখেও পানি। সে পানি যে শুধু দুশ্চিন্তার তা নয়, ভেতরে আছে এক অপরাধ বোধ, এক ধরনের অসহায়তা। এবার ভেজা কণ্ঠে তিনি বলে উঠলেন, কোথায় ছিলিস বল তো তুই? তোর ফোনও পাওয়া যাচ্ছিল না। আমরা সবাই কত চিন্তায় ছিলাম। আমার ছেলেগুলোও আজ ম্যানশনে নেই যে ওদের পাঠাবো। হৃদয়া কিছু বলতে পারছে না। সবাই কাঁদছে কেন? কি এমন হয়ে গেল যার জন্য এই কান্না? বাইরে থেকে এসে নিজেকে শক্ত রাখলেও ভেতরে ভেতরে তার বুকটা ভেঙে পড়ছে। চারপাশ ঘুরছে, মাথার ভেতর ঝাঁঝার শব্দ। তবুও সেদে উপেক্ষা করে চলে যেতে পারে না। অনেক কষ্ট করে গলাটা স্থির করে ধীরে বলে উঠল, আন্টির সঙ্গেই ছিলাম, কিন্তু তোমরা সবাই কাঁদছো কেন? জাহানারা বেগম চোখ মুছতে মুছতে এমন এক কথা বললেন যা হৃদয়ের বুকের ভেতর বজ্রপাতের মতো আঘাত করল। নীল তোর কথা অনেকবার জিজ্ঞেস করেছে, কিন্তু তার এই অবস্থায় তার পাশে না থেকে ঘুরে বেড়াচ্ছিস। ভুলে যাস না, ও তোর হবু স্বামী। হবু স্বামী, এই দুটো শব্দ কানে ঢুকতেই হৃদয়া শ্বাস আটকে এলো। কেন জানি নীল ভাইয়ার পাশে এই শব্দটা বসতেই তার ভেতর বিরক্তি, অস্বস্তি আর এক অজানা যন্ত্রণা একসঙ্গে মাথা তুলতে থাকে। এখন এত কিছুর পরেও কেন অন্য একজনের মুখই বারবার ভেসে উঠছে? নিজের এই ভাবনাতেই সে অবাক হয়ে ওঠে। ঠিক তখনই জাহানারা বেগম ভেজা গলায় আবার বলে উঠলেন, এখানে দাঁড়িয়ে না থেকে নীলের সঙ্গে একবার দেখা করে নিজের রুমে যা, আর নিজের সব জামা কাপড় প্যাক করে নিস। কালকে সকালে আমরা দেশে ফিরবো। হৃদয় হঠাৎ করে তার মায়ের দিকে তাকিয়ে ফেলল। সে ঠিক শুনছে তো, জামা কাপড় প্যাক, দেশে ফিরবে কেন? বুকের ভেতর অজান্তেই এক ধরনের জ্বলন ছড়িয়ে পড়ল। প্রশ্ন ভরা চোখে সে আম্মুর দিকে তাকিয়ে ধীরে বলে উঠল, জামা কাপড় প্যাক করতে হবে মানে? জাহানারা বেগম কিছু বলার আগেই নিশাত বেগম ভারী কণ্ঠে উত্তর দিলেন, বড় ভাইয়ের শরীর খুব খারাপ করেছে। তোর মামি একা একা কি করবে বুঝতে পারছে না, তাই তোরা সকালেই দেশে ফিরছিস। আদনান খান আলী সাহেবের শরীরের কথা শুনে হৃদিয়া চমকে উঠল। চোখ দুটো বড় হয়ে গেল, বুক ধক করে উঠল। সে তাড়াতাড়ি জাহানারা বেগমের দু হাত ধরে প্রায় কাঁদতে কাঁদতে বলল, আম্মু, নানুর কি হয়েছে? কি হয়েছে নানুর? জাহানারা বেগম শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে অসহায়ভাবে বললেন, তোর মামি তো বললো না কি হয়েছে, শুধু বলল শরীর খারাপ। এই কথাটা ড্রয়িং রুমে ছড়িয়ে পড়তেই ঘরের ভেতরের বাতাসটা হঠাৎ যেন ভারী হয়ে গেল। নিশাত বেগম তখন কেমন যেন কারো চোখের চোখ রাখতে পারছেন না। মনে হচ্ছে চোখ তুললেই হয়তো নিজের ভেতরের অপরাধবোধ, লুকোনোর সিদ্ধান্ত ধরা পড়ে যাবে। তাই মাথা নিচু করে বসে আছেন চুপচাপ, নিঃশব্দ, অথচ ভেতরে ভেতরে অস্থির। এই নীরবতার ভেতরেই জাহানারা বেগম আবারও গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আমাদের আর বড় ভাইয়ের বিয়েতে থাকা হবে না। তো নানু অনেক অসুস্থ, ফিরতে হবে আমাদের।
কথাগুলো হৃদয়ার কানে ঢোকার সঙ্গে সঙ্গেই তার বুকের ভেতর অদ্ভুত এক টান লাগলো। সে এমনিতেই এই জায়গা, এই বিয়ে, এই অচেনা আবহাওয়া থেকে নিজের দেশে ফিরে যেতে চাইছিল। বিয়েতে থাকার কোনো আগ্রহই ছিল না তার, কিন্তু এই মুহূর্তে দেশে ফিরব এই কথাটা যখন মায়ের মুখে শুনল, তখন অজান্তেই মনে হলো যেন কেউ তাকে হঠাৎ করে কারো কাছ থেকে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। বুকের ভেতর দম আটকে আসছিল, কিন্তু পরক্ষণেই নানু খুব অসুস্থ এই কথাটা তার সব অনুভূতিকে ছাপিয়ে গেল। সমস্ত দ্বন্দ্ব, বিরক্তি, অস্বস্তি মুহূর্তে মিলিয়ে গেল। এই মুহূর্তে সে শুধু দেশে ফিরতে চায়, নানুর কাছে, নিজের শেকড়ের কাছে। চোখের কোণে জমে থাকা পানি আর আটকে রাখতে না পেরে হৃদিয়া নিশাত বেগমের দিকে তাকিয়ে ভাঙা কণ্ঠে বলে উঠল, ভালো দিদা, আমরা কি রাতে বেরোতে পারি না? তোমরা তো ব্যবস্থা করতে পারবে বলো। দেখো না, রাতেই যদি ফিরতে পারি। এই কথাটা শুনতেই নিশাত বেগম যেন হালকা কেঁপে উঠলেন। তিনি তখন অন্য এক ভাবনার জগতে ডুবেছিলেন, যেখানে দায়িত্ব, সম্পর্ক, নিজের সন্তান আর অন্যের সন্তানের মাঝে এক নিষ্ঠুর সীমারেখা টানা। সে জগৎ থেকে হঠাৎ বাস্তবে ফিরে এসে কিছুটা অপ্রস্তুত হয়ে বললেন, না রে, যতই প্রাইভেট জেট হোক, কিছু প্রসেস তো থাকে। আমার হাতে থাকলে তোদের এই মুহূর্তে পাঠিয়ে দিতাম। কথা বলতে গিয়ে তার গলা থেকে একটু থেমে থেমে যাচ্ছিল। নিজের অসহায়ত্বই যেন তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। আবারও বলতে শুরু করলেন, আমারও মন দেশে ছুটে চলে যাচ্ছে বারবার, কিন্তু আমার তো উপায় নেই। নিশাত বেগমের চোখে জমে থাকা সেই চাপা কষ্টটা দেখে হৃদয়ের মনটা নরম হলো। সে নিজের চোখের পানি মুছে দু হাতে নিশাত বেগমের হাত ধরে ভরসা দেওয়ার চেষ্টা করে বলল, না না না, ভালো দিদা, তুমি চিন্তা করো না, আমরা আছি তো। তুমি শুধু যত তাড়াতাড়ি পারো আমাদের যাওয়ার ব্যবস্থা করে দাও। নিশাত বেগম আর কিছু বললেন না, চুপ করে রইলেন। তারপর এক ফোঁটা ম্লান হাসি টেনে হৃদয়ের হাত থেকে হাত ছাড়িয়ে নিলেন। তারপর আলতো করে হৃদয়ের এক গালে হাত রেখে মনে মনে এমন কিছু বলে উঠলেন যা কখনো মুখেও বলতে পারবে না। সরি সোনা, পারলে আমায় ক্ষমা করিস। আমার কিছু করার নেই। আমি তোকে নাতনির চোখে দেখি, আর তোদের জন্য আমার ভালোবাসা অপরিসীম, কিন্তু আমার সন্তানদের থেকে বেশি না। হতে পারে তাদের আমি পেটে ধরিনি, কিন্তু তারা আমার কলিজা, আর আমার কলিজার জন্য আমি তোকে নিজের বৌমা হিসেবে কখনোই মেনে নিতে পারবো না। এই ভাবনার মধ্যেই হঠাৎ হৃদয়ার কণ্ঠ ঘানে এলো। ভালো দিদা, ভালো দিদা। নিশাত বেগম যেন চমকে উঠলেন। বাস্তবে ফিরে এসে তাড়াতাড়ি বললেন, যা নীল দাদু ভাইকে দেখে তুই ফ্রেশে ডিনার করে যাস। হৃদয় ঠোঁটের কোণে একটা ম্লান হাসি টেনে গভীর নিঃশ্বাস ছেড়ে বলল, না ভালো দিদা, এত কিছু খেয়েছি যে পেট ভরে গেছে। আমি আর খাবো না, আমি ওপরে যাচ্ছি। এই কথা বলে সে আর দাঁড়ালো না। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। প্রতিটি ধাপে যেন তার মনটা আরো ভারী হয়ে আসছিল। সোজা গিয়ে দাঁড়ালো নীলের রুমের সামনে। কয়েক মুহূর্ত দ্বিধার পর দরজায় নক করে বলল, নীল ভাই। ভেতর থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এলো, দরজা খোলা, ভেতরে আয়। হৃদয় মাথা নিচু করে ভেতরে ঢুকতে ঢুকতে সংযত কণ্ঠে বলল, এখন কেমন আছেন নীল ভাই? কিন্তু নীল তার দিকে তাকালো না। ব্রুকুচ কেমন ভঙ্গিতে বলল যেন ভেতরে জমে থাকা বিরক্তি আর আঘাত একসঙ্গে বেরিয়ে আসছে। তুই তো দেখছি সেলিব্রিটি হয়ে গেছিস, খোঁজেই পাওয়া যায় না। অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে নাকি? এই কথাটা শুনেই হৃদয়ের ভেতর বিরক্তি ছুঁয়ে গেল। তবুও নিজেকে সে সামলে নিয়ে শান্ত গলায় বলল, এরকম কেন বলছেন? আমি ছিলাম না। নীল যেন কথাটা এড়িয়ে গিয়ে তিক্ত স্বরে বলল, তোর চালচলন দিন দিন সেই রকমই হয়ে উঠছে। থাক, দাদানের শরীর খারাপ শুনেছিস? হ্যাঁ আম্মু, বলো। এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, যা সবকিছু গুছিয়ে প্যাক করে নে। হৃদয় এক মুহূর্ত থেমে চিন্তা ভরা কণ্ঠে বলল, কিন্তু তুমি এই অবস্থায় জার্নি করতে পারবে? নীল একটু না ভেবে বলল, সব পারবো। আগে আমার পরিবার, তারপর বাকি সব কিছু। তুই যা এখন। হৃদিয়া আর কোনো কথা বলল না, শুধু মাথা নাড়িয়ে ধীরে ধীরে দরজার দিকে পা বাড়ালো। তার চলে যাওয়ার দিকে তাকিয়ে নীল চুপচাপ চোখ বন্ধ করে নিল, যেন চোখ খুলে রাখলে ভেঙে পড়ে যাবে সবকিছু। অন্য রুমে জারিয়ে নিজের লাগেজ গোছাতে গোছাতে বারবার থেমে যাচ্ছে। কাপড় ভাঁজ করা হাত দুটো যেন বারবার শক্তি হারিয়ে ফেলছে। মাঝে মধ্যেই সে গিয়ে দাঁড়াচ্ছে,
তার রুমের বড় জানলার সামনে। বডিগার্ডদের হেড কোয়ার্টারের দিকে তাকিয়ে থাকে, অথচ সেখানে নেই কোনো ছায়া, নেই কোনো পরিচিত অবয়ব, নেই কোনো চিহ্ন যে কেউ আর ফিরে আসবে। বুকের ভেতরটা কেমন যেন দপ করে তলিয়ে যাচ্ছে। আবারও নিরাশ হয়ে সেই জানলা থেকে ফিরে আবার লাগেজের কাছে আসে। এই আসা যাওয়ার মাঝেই যেন তার নিজের ভাঙা মনটাকে সামলানোর চেষ্টা করছে। লাগেজ গোছাতে গোছাতে হঠাৎ করেই তার চোখ পড়ে নিকোলাইয়ের দেওয়া সে গলার চেইনের ছোট্ট বক্সটা। হাত বাড়িয়ে বক্সটা তুলতেই চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ে। কোনো শব্দ নেই, কোনো হাহাকার নেই, শুধু নীরব কান্না। বক্সটা সে বুকের মধ্যে আঁকড়ে ধরে রাখে কিছুক্ষণ, যেন ছোট্ট বক্সের ভেতরেই আটকে আছে কিছু স্মৃতি, কিছু না বলা কথা। ধীরে ধীরে সামনে গিয়ে বক্স খুলে চেইনটা বের করে আনে। এরপর আয়নার সামনে গিয়ে খুব যত্ন করে চেইনটা পরে নেয়। সত্যি চেইনটা পরতেই চেইনের সঙ্গে জড়ানো সেই হীরের পেন্ডেন্টের ঝলকানিতে তার পুরো রূপটাই বদলে যায়। আয়নায় দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখতে আরো পরিপাটি, আরো ঝলমলে লাগে, কিন্তু জারিয়ার চোখে সবকিছু ফ্যাকাশে। এই আলো, এই ঝলকানি কিছুই তার বুকের শূন্যতা ভরাতে পারে না। চেইনটা পরে আবেগে গলা ভারী হয়ে আসে। সে নিচু কণ্ঠে বলে ওঠে, এই কয়েকদিনই নিজের মায়ায় জড়িয়ে নিলেন। নিজের অনুভূতি প্রকাশ করার সাহস পর্যন্ত আমার নেই। তবু আয়নায় নিজেকে বদলে যেতেই দেখছি, কিন্তু বুকের ভেতরটা আগের থেকেও ফাঁকা, জানেন তো। আপনার অভাব এই গহনা ভরাতে পারবে না, কিন্তু আমি শুধু আপনার, এই কথাটা মনে করিয়ে দিতেই পারবে। আপনাকে টাকার সাহস নেই, আর এখন ভুলে যাওয়ার শক্তিও নেই, কিন্তু যাওয়ার আগে আপনাকে একবার যে দেখতে চাই। এই কথাগুলো বলতেই চোখের পানি আর ধরে রাখা যায় না। কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা অশ্রু। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে সে আবার ধীরে ধীরে লাগেজের কাছে ফিরে আসে। বাস্তব তাকে ডাকতে চাইলেও থেমে থাকার সুযোগ নেই। জিনিয়ার রুম আজ এক অদ্ভুত অবস্থা। বাতাসে যেন চাপা অস্বস্তি জমে আছে। তার মন আজ একটু ভালো নেই। নানা শরীর খারাপের খবর শোনার পর থেকেই বুকের ভেতর অস্থিরতা। দেশে ফিরে যাওয়ার তাগিদে মন ছটফট করছে, অথচ কোথাও যেন একটা অদৃশ্য গিট বেঁধে আছে। কিসের গিট, কোন গিট সে নিজেই বুঝতে পারছে না। বারবার গলার ঢোক গিলছে। আজ রাতে তার ডিনার করার কোনো ইচ্ছা নেই। ক্ষুধা যেন মরে গেছে। কিছু মুহূর্ত পর একটা টব দেখতে পায়, আর সেই টব দেখার সঙ্গে সঙ্গেই হঠাৎ কি যেন মনে পড়ে যায়। রাগে ক্ষোভে নিজের গোছানো জামা কাপড়ও ছুঁড়ে ছুঁড়ে মারতে থাকে। তাতে দাঁত চেপে চোখ মুখ কুচকে ফেলে। তিক্ত কণ্ঠে বলে ওঠে, কত বড় ফাজিল শয়তান নচ্ছার লোক! আমার বোনের সঙ্গে মদনাগিরি করা! এমন জায়গায় লাথি মারবো ছেলেমেয়েদের বাপের ঠিকানা দিতে পারবে না। ভালোই হবে, শালা বজ্জাতে, এবং আমার আর দেখা লাগবে না। কথাগুলো যত সহজে মুখ থেকে বেরোলো তত সহজে গলা থেকে নামলো না। অস্থিরতা ছড়িয়ে পড়লো সারা শরীরে। সে টপের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, ঠিক, আর দেখতে হবে না। আবার কি যেন মনে হলো। দাঁতে দাঁত পিষে টপটা দলামচা করে ছুঁড়ে ফেলল। ক্ষোভ চেপে রাখতে না পেরে চিৎকার করে উঠল। বাল বাল বাল! ঠিক তখনই পেছন থেকে খুশবুর কণ্ঠ ভেসে এলো। এই বাল, বাল কাকে বলছিস? খুশবুর গলা শুনেই জিনিয়ার চোখ বড় বড় হয়ে গেল। একবার ঢোক গিলে সে খুশবুর দিকে তাকিয়ে জোর করে একটা হাসি টেনে বলল, কাউকে না জান্টুস, নিজেকেই বলতে মন চায়। খুশবুর মনটা খারাপ। এই কয়দিন কিভাবে যে এদের সঙ্গে সময় কেটে গেল সে নিজেও বুঝতে পারছে না। অথচ বাস্তবতা তো আর মন খারাপ বুঝে অপেক্ষা করে না। তাই সে আর কিছু না বলে চুপচাপ সোফায় বসে পড়ে। কত ভাবনা, কত খুশি ছিল, সব এলোমেলো হয়ে গেল। ঠিক সেই সময় মাহিয়াও রুমে ঢুকে পড়ে। তার অবস্থা ভালো না। কাল আইদিনের আচরণ তাকে ভিতর ভিতর ভেঙে দিয়েছে। তার উপর আবার দাদানের অসুস্থতার খবর। সব মিলিয়ে সে ভীষণ ক্লান্ত। রুমে ঢুকতে ঢুকতে ভারী কণ্ঠে সিনিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, প্যাকিং ডান? হ্যাঁ মাহি আপু, কিন্তু তোমার গলা এরকম লাগছে কেন? মাহিয়া সত্যি কথাটা বলবে কি করে, তাই খুশবুর পাশে বসতে বসতে হালকা করে বলে, ঠান্ডা পানি খেয়ে নিয়েছি ভুল করে। পাশ থেকে খুশবু মনমরা কণ্ঠে বলে ওঠে, বেশি কষ্ট হচ্ছে না তো গলায়? খুশবুর কথায় মাহিয়া মাথা নেড়ে বলে, না না, তেমন কোনো প্রবলেম হচ্ছে না। কিছুক্ষণ চুপ করে থেকে খুশবু হঠাৎ আবেগে গলা ভিজিয়ে বলে ওঠে, কিন্তু আমার তো হচ্ছে রে, মন করছে তোদের সঙ্গে চলে যায়, কিন্তু চাইলেও যেতে পারবো না। খুশবুর কণ্ঠের এই ভাঙন শুনে জিনিয়া আর প্যাকিং করতে পারে না।
সে কাছে এসে খুশবুকে জড়িয়ে ধরে মন খারাপ করে বলে ওঠে, তুমি এরকম করলে তো আমাদেরও যেতে খুব কষ্ট হবে। আর তুমি তো মাঝে মাঝে যাবে, তখন আবার একসঙ্গে থাকবো। আই আই মিস ইউ গাইজ। খুশবুর কথায় জিনি একটু মৃদু হেসে বলে ওঠে। আই মিস ইউ টু জান্টুস। এই সময় মাহিয়াও তাদের জড়িয়ে ধরে আবেগী কণ্ঠে বলে ওঠে। উই মিস ইউ টু খুশবু বেবি। খুশবু এবার ওদের শক্ত করে আঁকড়ে ধরে বলে, কিন্তু আমার ছোট দিদি আর জারিয়া জান্টুসের জন্য খুব কষ্ট হচ্ছে রে। তাদের মনের কি অবস্থা আল্লাহই ভালো জানেন। ব্রোরাও সেই বিকাল থেকে ম্যানশনে নেই। তারা হয়তো জানেই না, জানলে কি করবে আমি জানি না। এই কথাগুলো শুনে জিনি আর মাহিয়ার মন আরো ভারী হয়ে যায়। তিনজনেই তখন চুপচাপ বসে থাকে নিজের নিজের ভেতরের ভাঙন নিয়ে, সামনে আসতে থাকা এক অজানা বিচ্ছেদের কথা ভেবে। তারা যখন এই দেশে এসেছিল একরাশ উল্লাস আর আনন্দ নিয়ে, কিন্তু প্রত্যেকে ফিরে যাচ্ছে নিজের বুকের ভেতর লুকিয়ে রাখা এক একটি অজানা অসমাপ্ত গল্প নিয়ে। সময় তখন রাত ঠিক 9:10। হ্যাভেন ক্লাবের পার্সোনাল লঞ্চটা ঝলমলে আলো আর ভারী এক বিলাসী পরিবেশ, কিন্তু এই পরিবেশের সঙ্গে এমিরের মনের অবস্থা আর কোনো মিল নেই। লঞ্চের মাঝখানে একা একা পায়চারি করছে এমির। রাগে তার চোয়াল শক্ত, কপালে শিরা টান টান। হাঁটার ভঙ্গিতেই বোঝা যাচ্ছে এই মুহূর্তে সে কাউকে সামনে পেলে ছিঁড়ে ফেলতে পারে। তার পাশেই সোফায় হেলান দিয়ে বসে আছে আইদিন, তুলনামূলকভাবে শান্ত, কিন্তু চোখের দৃষ্টিতে চিন্তার ছায়া স্পষ্ট। হঠাৎ এমির দাঁড়িয়ে পড়ে, দুই কোমর শক্ত করে হাত রেখে দাঁতের ফাঁক দিয়ে রাগ ঝাড়তে ঝাড়তে গর্জে বলে উঠল, এই মার্কো বাস্টার্ডটাকে পেলেই আমার লুকা আর বাক্সির ডিনার বানিয়ে দিতাম। হাউ ডেয়ার ইউ মিসেস মার্টিন, হাউ ডেয়ার ইউ! আর্সেনালের প্রজেক্টের সঙ্গে বেইমানি? এর গিফট তো আপনাকে পেতেই হবে মিসেস মার্টিন। এই কথা এমির বলতেই আইদিন পাশ থেকে ভ্রু কুচকে বলে ওঠে, তুই এই মুহূর্তেও এখন প্রজেক্টের কথা বলছিস? নিকো ফোন করে কি বললো শুনলি না? আর লাইলাকে পাওয়া যাচ্ছে না। কিন্তু এমির সে যেন একেবারেই পাত্তা দিল না। মাথার চুল আঁকড়ে ধরে একেবারে ডোন্ট কেয়ার ভঙ্গিতে ঠোঁট বাঁকিয়ে বলে উঠল, হু কেয়ার্স? ওই নেউলা সাহেব জাহান্নামেও পৌঁছে যাক, তবুও তার কিছু যায় আসে না। গড নোজ তার ব্রো কেন ওকে খোঁজার জন্য টাইম ওয়েস্ট করছে। এখন তো তার সাদা পরি ভাবি হবে, তো ওই নাগিনকে খোঁজার কি দরকার? সে প্রে করছে ফরেস্টের কোনো ওয়াইল্ড এনিমেলের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার হয়ে যায় যেন। তারপর পরিস্থিতি ভার হালকা করতে এমিরের এই অতিরিক্ত রাগকে একটু ঠাট্টায় ভাঙতেই আইদিন ফিক করে হেসে ওঠে। হাসির রেশ টেনে নিয়ে মজা মেশানো কৌতূহলে বলে, তোর এত রাগ কেন ওর উপর? এতদিন ব্রোর জন্য টলারেট করতাম, কিন্তু এখন সামনে পেলে থাপড়ে লাল করে দেব। কারণ আমি ড্যাম শিওর ওই ডেঞ্জারাস মেয়ে নিশ্চয়ই আমার ব্রোর রিজেক্ট করায় কোনো ডেঞ্জারাস প্ল্যান বানিয়েছে। আইদিন এবার সোফা ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে এক অদ্ভুত কণ্ঠে বলে ওঠে, আমিও সেটাই থিঙ্কিং করেছিলাম। ওর মতো মেয়ে কি করে কাইকে এত সহজে ছেড়ে দিবে? আচ্ছা এসব বাদ দে। এই বলে আইদিন কথার দিক ঘোরায়। জ্যাকেটের ভেতর থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে খুব স্বাভাবিক ভঙ্গিতে এমিরের হাতে গুজে দিতে কাগজটা খুলতেই লেখা দেখা যায়, আমার রোজগারের যে ডিউটি সেই ডিউটিতেই যেতে হবে। এমির ভ্রু উঁচু করে তাকায়, চোখে স্পষ্ট অবাক হওয়া, সঙ্গে হালকা বিরক্তি। সে ফোন বের করে দ্রুত কিছু টাইপ করে স্ক্রিনটা আইদিনের দিকে বাড়িয়ে দেয়, যে স্ক্রিনের উপর লেখা। আজকের দিনেও আইদিন কোনো শব্দ করে না, শুধু একবার ধীরে মাথা নাড়ে হ্যাঁ সূচক। তার এই নীরব সম্মতি বলে দেয় এই কাজ এড়ানোর কোনো সুযোগ নেই। আর কোনো কথা না বাড়িয়ে আইদিন সেখান থেকে বিদায় নেয়। লঞ্চে আবার একা দাঁড়িয়ে থাকে এমির, তার ঠোঁটের কোণে এক বাঁকা হাসি। ঠিক ওই সময়ে অন্যদিকে পাহাড়ের গায়ে লেগে থাকা সেই বাগান বাড়িটা রাতের অন্ধকারে যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। চারপাশের নিস্তব্ধতা, কিন্তু সেই নিস্তব্ধতার ভেতরেই ছড়িয়ে আছে এক অজানা আতঙ্ক। পেছনের ঘন জঙ্গলটা যেন নিঃশ্বাস ফেলছে ভারী ভারী। পাতার ফাঁকে ফাঁকে অদ্ভুত শব্দ, হাওয়ার সঙ্গে মিশে থাকা এক অদ্ভুত গন্ধ। ঠিক এই বাগানেই লায়লার শেষ লোকেশন ধরা পড়েছিল। তাই রাত যত গভীর হচ্ছে ততই চারিদিকে তন্ন তন্ন করে খোঁজ চলছে লায়লাকে। বাগানের একপাশে একটু দূরে দাঁড়িয়ে আছে কায়ান, কোমরে দুহাত গোজা, শরীর একদম স্থির, কিন্তু সেই স্থিরতার ভেতরে জমে আছে এক আগ্নেয়গিরি। অন্ধকার যদি একটু আলো ছুঁয়ে দিতে পারত কায়ানের চোখে, তাহলে বোঝা যেত ওই চোখে এখন আগুন জ্বলছে। মুখে কোনো ভাব নেই,
কিন্তু সেই শূন্য মুখের আড়ালেই জমে উঠছে এক ভয়ঙ্কর রাগ, এমন রাগ যার ছায়া যদি কারো গায়ে পড়ে তবে ধ্বংস অনিবার্য। ঠিক তখনই নিকোলাই ধীরে ধীরে কায়নের পাশে এসে দাঁড়ালো। নিকোলাইয়ের মুখে স্পষ্ট দুশ্চিন্তা, বন্ধুর এই রাগ নিয়ে ভয়, পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা। গলা ভারী হয়ে আসে তার, তবুও নিজেকে সামলে নিয়ে বলে ওঠে, আরে শিওর কায়, লায়লাকে আমরা এখানে পাবো? অন্য কোথাও তো যেতে পারবে। আর তুই কি করে শিওর হলি শি ইজ ইন ডেঞ্জার? নিকোলাইয়ের কথায় কায়ন একবারও তার দিকে তাকায় না, চোখ স্থির থাকে অন্ধকারের ভেতরে, যেন সেই অন্ধকারই তাকে উত্তর দিচ্ছে। গলায় জমে থাকা কঠিনত্ব আর চাপার রাগ নিয়ে একেবারে নিচু কিন্তু ভয়ঙ্কর দৃঢ়কণ্ঠে কায়ন বলে ওঠে, লাস্ট কল ডিসকানেক্ট হওয়ার আগে ওর চিৎকার শুনেছি। এই এক লাইনেই যেন চারপাশের বাতাস জমে যায়। এর মধ্যেই দূর থেকে এক গার্ডের আতঙ্কিত চিৎকার ভেসে আসে, স্যার, এখানে রক্ত আর জামার টুকরো পড়ে আছে। এই কথা কায়ান আর নিকোলের কানে যেতেই দুজনের চোখের ভাষাও বলতে চায়। আর এক মুহূর্ত দেরি না করে দুজনে ছুটে যায় সেদিকে। সেখানে পৌঁছে কায়ান চিন্তাভরা চোখে টর্চ জ্বালায়। আলোবর্তী শুকনো পাতার উপর দেখা যায় জমাট বাঁধা রক্তের দাগ। একটু দড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে ছেঁড়া ছেঁড়া কাপড়ের টুকরো। কাপড়ের কোয়ালিটি চোখে পড়তেই কায়ানের বুকের ভেতরটা কেঁপে ওঠে। সন্দেহটা আরো গাঢ় হয়ে চোখ বড় বড় করে নিকোলাইয়ের দিকে তাকিয়ে গলায় চাপা আতঙ্ক আর নির্দেশের কঠোরতা মিশিয়ে কায়ান বলে ওঠে, দেখো, ব্লাড স্যাম্পল ল্যাবে পাঠানোর ব্যবস্থা কর। চারপাশে সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। সেই নীরবতা ভেতরেই হঠাৎ কায়ানের গলা গর্জে ওঠে, রাগ, অধৈর্যতা আর ভয়ের একসাথে বিস্ফোরণ। এখানে দাঁড়িয়ে কি হচ্ছে? পুরো জঙ্গল তছনছ করে খোঁজো। নিকোলাই পাশ থেকে বলে ওঠে, ওর ফ্যামিলি কে বা তোর ফ্যামিলি কে জানাবি না? কারণ ওইখান থেকে সরে যেতে যেতে কঠিন কণ্ঠে বলে উঠল, এখন না, আমার আগে ব্লাড রিপোর্ট চাই। আর এখানে কে ছিল বা কারা ছিল তুই ভালো করে জানিস। আমার আন্টি জানলা থেকে জেলের ঘানি টানতে হবে, আমাকে বুঝতে দে। ওকে। তোকে যেটা বলেছি সেটা কর। এই বলেই কায়ান এগিয়ে যায়। নিকোলাই মাথা নাড়িয়ে চলে যায় অন্যদিকে। তবে যাওয়ার সময় খুব স্বাভাবিকভাবে হ্যান্ডশেক করে চলে যায়। হ্যান্ডশেক করা হয়ে গেলেই কায়ান মুহূর্তেই মুঠো করে নেয় তার হাত। রাত আরো গভীর হয়, জঙ্গল আরো নীরব, আর সেই নীরবতার বুকের ভেতর জমে ওঠে এক অপেক্ষা। সারসালামার ভিলার ভেতরে আজ এক অদ্ভুত আবহাওয়া। বাইরে বিয়ের প্রস্তুতির ব্যস্ততা, অতিথিদের আনাগোনা, হাসি আর কোলাহল, সবকিছুর মাঝেই ভেতর ভেতরে জমে আছে এক মায়ের অস্থিরতা। নায়লা বেগমের চোখে মুখে সেই অস্থিরতা স্পষ্ট। বারবার ফোনের দিকে তাকাচ্ছেন, আবার সন্তানের মুখের দিকেও। বুকের ভেতরটা কেমন যেন অজানা আশঙ্কায় টনটন করছে। মায়ের মন যুক্তি মানে না, সময় বোঝে না, শুধু সন্তানের নিরাপত্তাই চায়। চিন্তায় ভেজা কণ্ঠে, মায়ের আদরে, অথচ উৎকণ্ঠাভরা স্বরে নায়লা বেগম নিজের ছেলেকে উদ্দেশ্য করে বলে ওঠেন, আরে কি রে, আমার প্রিন্সেসকে ফোনে পেলি? মায়ের এই প্রশ্নে রোশানের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে। তার কাছে বিষয়টা যেন অপ্রয়োজনীয় বাড়াবাড়ি। কানে ধরা ফোনটা নামিয়ে দীর্ঘশ্বাস ফেলে একটু অধৈর্য আর একটু উদাসীন ভঙ্গিতে সে বলে ওঠে, মম, তোমার মেয়ের এটা কোনো নতুন কাহিনী না। সে তো মাঝে মাঝে রাতে গায়েব হয়ে যেত। এত চিন্তা করার কিছু নেই। সে যখন বলেছে কোনো কিছু চিন্তা না করে যেন বিয়ের আয়োজন করা হয়, তাহলে সেটাই করো। সময় হলে চলে আসবে। আর আই থিঙ্ক সকালের আগে আর আসবে না। আর এমন তো না আমি ফোন করেছি না, আমি তো ফোন করেছি, কিন্তু তার তো কলটাই লাগছে না। আর এটা নতুন কিছু না, সো বি কুল। কথাগুলো বলতে বলতেই রোশান ধৈর্য পুরোপুরি শেষ হয়ে যায়। বিরক্তি নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। মায়ের চিন্তা আর নিজেদের বাস্তবতার মাঝে একটা অদৃশ্য দেয়াল তুলে। কিন্তু রোশান চলে গেলেও নিচে বসে থাকা লায়লা বেগমের মন মানে না, বুকের ভেতরটা আরো ভারী হয়ে আসে। চোখে মুখে জমে ওঠে একরাশ উদ্বেগ। সোফায় বসে থাকা লায়লার বাবা, নায়লা বেগমের স্বামী, চেষ্টা করেন পরিস্থিতিটা হালকা করার। ফোনের দিকে চোখ রেখে আধা হাসি আর স্বামীর স্বাভাবিক ভরসার সুরে তিনি বলে ওঠেন, কিন্তু কথাটা শেষ হওয়ার আগেই নায়লা বেগমের চোখে আগুন জ্বলে ওঠে।
মুহূর্তের মধ্যে মায়ের চিন্তা ছাড়িয়ে ওঠে এক কর্তৃত্বপূর্ণ হুমকির স্বর। গেস্ট ভর্তি বাড়ি, সেটা মনে রেখেই দাঁতে দাঁত চেপে চাপার আগে ফিস করে বলে ওঠেন, শাট আপ কামাল, বাড়ি ভর্তি গ্যাস। নেক্সট টাইম যেন মুখ থেকে একটা ওয়ার্ডও না বের হয়। কথাটা শেষ হতেই ঘরের ভেতরে একটা চাপা নীরবতা নেমে আসে। বাইরে হাসিয়ার আয়োজন চললেও এই ঘরের ভেতরে জমে আছে এক অদৃশ্য অতীত, এই মুহূর্তের চিন্তা। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। অন্ধকার আর আলোর মাঝামাঝি এক অসুস্থ সময়। ঘরের ভেতর বাতাস ভারী, স্যাঁতস্যাঁতে দেয়াল থেকে যেন আর্দ্রতা ছড়িয়ে পড়ছে। সেই স্যাঁতস্যাঁতে মেঝেতেই পড়ে আছে এক লাল চুলারা রমণী, অচেতন আর যন্ত্রণায় ভাঙা শরীর নিয়ে। নিঃশ্বাসগুলো ভারী, অস্পষ্ট গোঙানিতে ভরে উঠেছে ঘরটা। তার পাশের টেবিলে সাজানো চিকিৎসার সরঞ্জামগুলো, গজ, স্ক্যালপেল, ফোরসেপ, সিজার, সুই আর সেলাইয়ের সুতো, সবকিছু এমন নিখুঁতভাবে রাখা যেন এখানে ব্যথা আর চিকিৎসা একে অপরের পরিপূরক। ঘরের একপাশে দাঁড়িয়ে আছে দুজন মহিলা কাঠ, মুখে মাস্ক, পরনে কালো ফুল স্লিভস টি শার্ট, কালো লেগিংস, পায়ে শক্ত বুট। চোখে কোনো সহানুভূতি নেই, শুধু প্রশিক্ষিত নিষ্ঠুরতা। আর তাদের ঠিক পাশেই অন্ধকারের সঙ্গে মিশে থাকা এক ছায়া, কালো হুডি পরা একজন মানুষ, মুখে ঢাকা মাস্কে, হুডির দুপকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে সে। তার উপস্থিতি থেকেই ঘরের তাপমাত্রা যেন আরো নেমে গেছে। নিস্তব্ধতার বুক চিরে ঠান্ডা ভয়ঙ্কর স্বরে সে বলে উঠল, কফি টাইপ ইজ রেডি। এই কথাটা শুনতেই একজন গার্ড মাথা নিচু করে বলে উঠল, ইয়েস স্যার, কিন্তু এই অবস্থায় ওনাকে। কথাটা শেষ হওয়ার আগেই হুডি আর মাস্কের ফাঁক দিয়ে ঝলসে ওঠে দুটো চোখ। সে দৃষ্টি এতটাই ধারালো, এতটাই শীতল, যে এক মুহূর্তে সব প্রশ্ন, সব দয়া, সব আপত্তি গলা টিপে মেরে ফেলার জন্য যথেষ্ট। আর কোনো কথা বাড়ে না, আদেশ বুঝে নেওয়া হয়ে গেছে। ওই দুজন গার্ড নীরবে এগিয়ে যায়, শুয়ে থাকা রমণীর হাত পা ধরে তাকে টেনে তোলে, অসহায় শরীরটা প্রতিরোধ করার চেষ্টা করে। কণ্ঠ থেকে বেরিয়ে আসে ভাঙা শব্দ, না না, আমাকে। কথাটা অসম্পূর্ণ থেকে যায়। পরের মুহূর্তে তাকে ছুঁড়ে ফেলা হয় সেই অপেক্ষমান গরম কফি ভরা টাবের দিকে। ভেতরে পড়তেই তার কণ্ঠ থেকে বেরিয়ে আসে এক ভয়ানক চিৎকার, যে চিৎকার ঘরের দেয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হয়। বাতাস কেঁপে ওঠে, কিন্তু কারো হৃদয় নরম হয় না। হুডি পরা ব্যক্তিটি ইতিমধ্যেই পেছনে ফিরে ভয়ঙ্কর হাসি হেসে হেঁটে যাচ্ছে। তার কণ্ঠে কোনো উত্তেজনা নেই, আছে শুধু ভয়ঙ্কর রাগ আর পরিকল্পিত নিষ্ঠুরতা। তবে যেতে যেতে সে ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, Again treat her, and after treat, torture her again, so that hell feels better than this place. ঘরের দরজা বন্ধ হয়ে যায়। ভোরের আলো বাইরে থেমে থাকে। এই ঘরে ঢোকার সাহস তারও নেই। নতুন ঠান্ডার ভোরবেলায় আর্সলান ম্যানশনের জানলার কাছে জমে থাকা কুয়াশা আলোকে ধীরে ধীরে ঢেকে দিচ্ছিল। কাচের গায়ে জমে থাকা ঠান্ডা ফোঁটাগুলো নিচের দিকে গড়িয়ে পড়েছিল, যেন রাতের শেষ নিঃশ্বাসগুলো ফুরিয়ে যাচ্ছে। রুমের ভেতর আলো আর নীরবতা মিশে এক অদ্ভুত অচেনা আবহ তৈরি করছে। কোনো চিৎকার নেই, কোনো প্রশ্ন নেই, শুধু ভোরে নিঃশব্দ আলোর মধ্যে জমে থাকা হাজারটা অপ্রকাশিত অনুভূতি। এই ঠান্ডা, এই নরম আলোয় বাইরে ইস্তাম্বুল যতই সুন্দর দেখাক না কেন, হৃদয়ের ভেতরের আবহাওয়া ঠিক উল্টো। চারপাশে সবকিছু যেন গলা টিপে ধরে আছে। গতরাতে নীলের রুম থেকে এসে সেই যে নিজের রুমে দরজা বন্ধ করে দিয়েছিল আর খোলেনি। রাতে স্টাফরা দরজায় নক করেছে, খাবারের জন্য ডেকেছে, কিন্তু হৃদয়া শুধু বলেছিল সে রাতে খাবে না। তার দিকে চোখ বোলাতেই বোঝা যায় রাতে তার ঘুম চোখে ধরা দেয়নি। তার নানার শরীর খারাপ, মন ছুটে গেছে বাংলাদেশের দিকে, কিন্তু তার নিজের বুকের ভেতরটা যেন কোনো অদৃশ্য শূন্যতার দিকে ডুবে যাচ্ছে। শেষবারের মতো কাবার চেক করতে গিয়ে তার চোখ থেমে গেল এক জায়গায় হ্যাঙ্গারে ঝোলানো আছে একটা কায়নের সাদা শার্ট। গতরাতে সে যখন প্যাক করছিল শার্টটা ছিল দলা পাকানো, কিন্তু কিছুক্ষণ পর নিজেই তুলে আবার হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখেছিল, কারণ ভাঁজ করে ব্যাগে রেখে দেওয়া মানেই ছিল নিজের সঙ্গে এই অনুভূতির ভার বয়ে নিয়ে যাওয়া।
শার্টটা আবার হ্যাঙ্গার থেকে নামাতেই তার হাত থমকে গেল। শার্টে এখনো কায়নের চেনা গন্ধ, কায়নের শরীরের উষ্ণতা আর রিদিয়ার গায়ের ঘ্রাণ, দুই মিশিয়ে একটা নিষিদ্ধ স্মৃতির মতো আটকে আছে। মুহূর্তেই তার মুখের রেখা বদলে গেল, চোখে জল জমল, যেন সাদা শার্টটা ওই মানুষটাকে নিয়ে এসেছে আবার, যাকে সে ভুলতে চায় কিন্তু ভুলতে পারছে না। অনুভূতি চেপে রাখা যাচ্ছে না আর। শার্টটা বুকের মধ্যে জড়িয়ে ধরে সে চোখ বন্ধ করল। ম্যানশনে পা রাখার প্রথম দিন থেকেই যেসব মুহূর্ত জমেছে সব একে একে ভেসে উঠল চোখের সামনে। ঝগড়া, অপমান, হাসি, অদ্ভুত স্নেহ, ঈর্ষা, তপ্ত নৈকট্য, কখনো ঘৃণা, কখনো আকর্ষণ, কখনো দুটোই একসঙ্গে। সে রাতে করিডোরের সে স্মৃতি, মাস্ক পার্টির পর পাহাড়ি রাস্তার রাত, রুমের সামনে থমকে দাঁড়ানো, তর্ক, হাত ধরা, কণ্ঠের কম্পন, নিষিদ্ধ চাওয়া পাওয়া, যেন আজ ভোরবেলায় নতুন করে তার বুক চিরে তোলপাড় করল। আর ঠিক সেই মুহূর্তে স্মৃতির পাতায় নাড়া খেল আর একটা নিষিদ্ধ জায়গা, কায়নের রুমে তাদের চুম্বন, তাদের নীরব ঘনিষ্ঠতা, তারপর সেই রুমে বলা সেই নিষ্ঠুর প্রস্তাব। হৃদয়ার শরীর তখনই তীব্রভাবে সাড়া দেয়, গলায় ব্যথা জমে ওঠে, বুকের ভেতর বজ্রপাত নামতে থাকে। স্মৃতি আর ব্যথা মিশে অবশেষে সে আর সহ্য করতে পারল না। শার্টটা বুকের উপর মুচড়ে ধরে ফুপিয়ে চিৎকার করে উঠল, কেন কেন করলেন? আমি তো চাইনি আপনার প্রতি দুর্বল হতে, তবুও দেখুন শেষে এসে আমি আপনাতে ভেঙে পড়ছি। কি হতো আপনার অনুভূতির স্বীকারোক্তিগুলো সত্যি হলে? কি হতো আপনি শুধু একমাত্র আমার হলে? কি হতো আমি শুধু আপনার হলে? হয়তো শেষটা আমার জন্য নির্মম হতো না, হয়তো আমায় এভাবে নিঃশব্দে মরে যেতে হতো না। যাকে স্পর্শ করতে শিখেছি সেই মানুষটাই আমাকে শেষমেশ ছুঁয়ে গেল, শুধু আঘাত দিয়ে। আপনার উপর দুর্বলতা ছিল আমার ভুল, আর আপনাকে ভুলে যাওয়া হবে আমার জন্য সেই ভুলের মাসুল গোনা। এরপর চোখের পানি মুছতে মুছতে আবারও ভাঙা কণ্ঠে বলে উঠল, কাল আপনি অন্য কারোর সঙ্গে বাঁধবেন ঘর, আর আমার জন্য আপনার মনে ছিল শুধুই অবৈধ শুকনো ঘরের কুঠির। আপনি হয়তো আমাকে শেষ করতে চেয়েছিলেন, কিন্তু না, আপনি শেষ করেছেন আমার অনুভূতিকে। আর অনুভূতি শেষ হলে সেই মানুষটা আরো দৃঢ় হয়ে ওঠে মিস্টার কায়ান, আরো দৃঢ় হয়ে ওঠে। হৃদয় বলতে বলতে নাক টেনে চোখের পানি পুরোপুরি মুছে নিল। কিছু মুহূর্ত পর নিজেকে আরেকবার আয়নার সামনে এনে দাঁড় করালো। এই আয়নার সামনে দাঁড়ানো মেয়েটা যেন আর সেই আগের হৃদয়া নয়। চোখের নিচে ক্লান্তির গোল দাগ, ঠোঁটের হাসি কোথাও মিলিয়ে গেছে, আর তার মাঝে একটা অদ্ভুত কঠিন ঢেউ জমে আছে। নিজের প্রতিফলনের দিকে তাকিয়ে নজর গেল গলায়, যেখানে দুদিন আগে কায়নের দেওয়া সে মিথ্যে অনুভূতির কামড়ের চিহ্ন এখনো চকচক করে উঠছে আলোয়। চিহ্নটা দেখা মাত্র যেন কিছু একটা বুকের ভেতর থেকে ঘুরিয়ে উঠল। রাগ, অবমাননা, আকর্ষণের লজ্জাজনক অবশিষ্ট, নাকি কেবলই নিজের উপর বিতৃষ্ণা? সে নিজে বোঝে না, শুধু গলায় চলে গেল হাত। তারপর তড়িঘড়ি করে সে হাতের শার্টটা ব্যাকপ্যাকে ঢুকিয়ে দিতে দিতে মুখের উপর ঠান্ডা একটা যন্ত্রণা এসে বসল। বিছানায় রাখা উলেন স্কার্ফ গলায় জড়িয়ে নিল, পরনে জিন্স টপ, তার উপর জ্যাকেট আর পায়ে স্নিকার্স। সবকিছু যেন দ্রুত, শব্দহীন, কোনো এলোমেলো গল্প। পিঠে ব্যাকপ্যাক, হাতে লাগেজ নিয়ে দরজার পাশে থামতেই সে পিছন ফিরে তাকালো শেষবার। রুমটা দাঁড়িয়ে আছে নীরব, ঠান্ডা, স্থির, অথচ দেয়ালগুলো যেন চিৎকার করে উঠছে। এই দেয়ালগুলো কত স্মৃতি পেয়েছে কিছুদিনের মধ্যে, মিথ্যে স্পর্শ, মিথ্যে বাক্য, মিথ্যে মন জাগানিয়া কণ্ঠ, মিথ্যে যত্ন, আর তার দ্বিগুণ পরিমাণে বাস্তব অপমান। দেয়ালগুলো যেন নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, আর হৃদয়ের দৃষ্টি বলে দিচ্ছে এই রুম তাকে ভুলবে না, সে নিজেও পারবে না। ঠিক তখনই করিডোর পেরোতেই দরজা খুলে একে একে বেরিয়ে এলো জারিয়া, জিনিয়া আর মাহিয়া। প্রত্যেকের চোখে মুখে সেই অদৃশ্য ব্যথা, যে ব্যথার নাম কেউ উচ্চারণ করে না, মুখও খোলে না, তবুও যার উপস্থিতি চারিদিকে ছড়িয়ে থাকে। জিনিয়ার চোখ বারবার চলে যাচ্ছে আজ এমিরের রুমের দিকে। একটা তীক্ষ্ণ অস্থিরতা ওকে পায়ে পায়ে ছুটিয়ে নিয়ে যাচ্ছে
সে দরজার দিকেই। গতকাল থেকে একবারও দেখল না, আর কি দেখা হবে না কখনো। এই ভাবনা যেন এখন গলার ভেতর দলা পাকিয়ে উঠছে। জারিয়া আর মাহিয়ার মুখে যেন গতরাতের ঘুমহীনতার দাগ স্পষ্ট। চোখ লাল, দৃষ্টি ভারী, আর শরীরের চলাফেরায় এক ধরনের ধীর অসারতা। করিডোর পেরোতে পেরোতে সিঁড়ির মুখে পৌঁছতেই হৃদয়ের পাজরা থমকে গেল। দৃষ্টি গিয়ে আটকালো কায়নের রুমের বন্ধ দরজার উপর। বুকের ভেতরটা আবারও মোচড় দিয়ে উঠল। রাগ, ঘেন্না, দুঃখ, লজ্জা, আকর্ষণের শেষ ছায়া, দুর্বলতা আর অপমানের কাঁটাগুলো একসাথে পাক খেয়ে গলায় গিয়ে আটকে গেল। সেই মুহূর্তে হৃদয়ের মনটা গুড়িয়ে উঠল নিজের সাথে, আর ভেতরটা নরম ভারী স্বরে বুদবুদ করে উঠল। তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর। জারিয়া সিঁড়ি দিয়ে নামতে নামতে পেছন ফিরে তাকাতেই সেই মুহূর্ত তার চোখে ধরা পড়ল। হৃদয়ের ছলছল দৃষ্টি, কাঁপা শ্বাস, আর কায়নের দরজায় আটকে থাকা শেষ অবশিষ্ট ব্যথা। বোনকে এভাবে দেখে জারিয়ার শরীরের ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। গতরাতে সে নিজেও ঘরের জানলার পাশে ঠিক এমন করেই সারা রাত দাঁড়িয়েছিল। ঘুম ছেড়েই, দৃষ্টি ভারী করি, তার বুকের ভেতরটা কে কেমন যেন ফাঁকা করি। আর তাই নরম অসহায় স্বরে জারিয়া ডাক দিল, হৃদি। কিন্তু হৃদয়ার দৃষ্টি যেন শব্দের নাগাল পায় না, সে যেন শোনেই না। জারিয়ার ডাকটা শুনে জিনিয়ার মাহিয়াও তাকিয়ে পড়ল। এরপর হৃদিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে তাদের মনেও হু হু করে কেঁপে উঠল। মাহিয়া জিনিয়ার দিকে ঝুঁকে নরম গলায় বলল, বড় আঙ্কেল আর বডিগার্ড আঙ্কেল কি জানে না আমরা চলে যাচ্ছি? একবারও আসলো না। এদের মধ্যে কি চলছে বুঝতে পারছি না। জিনিয়া হৃদয়ের দিকে তাকিয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, মাহি আপু, আমার বাচ্চাটাকে এই অবস্থায় কখনো দেখিনি গো। দেখো না, ওর দিকে তাকানোই যাচ্ছে না। ওর আর বড় আঙ্কেলের মধ্যে কিছু হয়েছে? এরপরই চোখ মুখ কুচকে আবার বলে উঠল, কালকে যদি বিয়ে করবে তাহলে আমার বাচ্চাটার মন কেন ভাঙলো? সব কয়টা শয়তানের বাচ্চা। ওই কুমিরের বাচ্চা তো আরও শয়তান। রাতে তো ম্যানশনেও আসেনি, নিশ্চয়ই কোনো খুড়াপাতি মেয়ের সঙ্গে রুম ডেট করতে গেছে। শালার লুচ্চার ঢ্যামনা বেটা। আর এই মুখ ফুসকে বেরিয়ে যাওয়া কথাটা শুনতেই মাহিয়া ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে বসল, তুই কি করে জানলি ছোট আঙ্কেল সারা রাত মেনশনে আসেনি? ওনার দরজার সামনে কি নাইট গার্ড হয়ে দাঁড়িয়েছিলি? কথাটা শোনা মাত্রই জিনিয়ার চোখ বড় বড় হয়ে গেল। সে এখন কি বলবে? সে যে রাত ভরে কি করেছে সে তো নিজে আর এই করিডোর জানে। একটু থতমত খেয়ে বলে উঠল, আমার খেয়ে কাজ নেই, আমি ওই লুচ্চা বেটার দরজায় নাইট গার্ড দেবো? ম্যানশনে আসলে তো টের পাওয়া যায় কুমিরের বাচ্চাটা চলে এসেছে। এরপর মাহিয়া আচ্ছা বলে হৃদয়ের দিকে তাকিয়ে ডেকে উঠল, রীতি। জারিয়াও বলে উঠল, রীতি, লেট হয়ে যাচ্ছে। এরপর হৃদয়ার কানে তাদের কণ্ঠ পৌঁছতেই হৃদয়া তাড়াতাড়ি মাথা ঝাঁকিয়ে একটু হাসি টেনে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ আপু, চলো। তারা সিঁড়ি দিয়ে নামতেই জিনি এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে এমিরের রুমের দিকে তাকিয়ে আবার নামার জন্য প্রস্তুত হলো। শরীরের সব ভার ছেড়ে মাথা নিচু করে সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে করতে লাগলো কালকে রাতে সে কতবার এই করিডোরে পাইচারি করেছে, কেন করেছে সেটা সে নিজেও জানে না। সবাই নিচে নামতেই তাদের চোখে পড়ল খুশবু, নিশাত বেগম, বুরাক সাহেব আর নীলকে ধরে জাহানারা বেগম। জারিয়া, জিনিয়া, মাহিয়া, রিদিয়া সবার হাতের লাগেজগুলো এসে স্টাফরা নিয়ে গেল। এরপরই খুশবু এসে তাদের জড়িয়ে ধরে আবেগের কান্না ঝরাতে লাগলো। তারা আজ শুধু বিদায়ের ভার বহন করছে না, করছে কিছু অনুভূতিতে জড়ানো আবেগের আচ্ছন্নতাকে। 5 জনের মধ্যে এই কান্নার রেশ কিছু মুহূর্ত চলার পর জাহানারা বেগম বলে উঠলেন নিশাত বেগমের উদ্দেশ্যে, ভাইদের কালকে থেকে দেখছি না, যাওয়ার সময় বলেও যেতে পারলাম না। এই কথা শোনা মাত্রই বুরাক সাহেব বলে উঠলেন, ওরা কাল থেকে ম্যানশনে আসেনি। আমার ছোট ছেলে ফোন করে বলেছিল জরুরি কাজে ফেসে আছে। এই কথা শোনা মাত্র জিনিয়া মুখ ঘুরিয়ে মনে মনে বলে উঠল, কাজ না চাই, নিশ্চয়ই কোনো মেয়ের সঙ্গে রুম ডেট গেছে, নষ্ট পুরুষ। এরপর জাহানারা বেগম একটু হতাশ হয়ে বলে উঠলেন, ও আচ্ছা। নিশাত বেগম এরপর জাহানারা বেগমকে জড়িয়ে কান্না করতে করতে বলে উঠল, সবার খেয়াল রাখিস, সঙ্গে নিজেরও। ভাইয়ের খেয়াল রাখিস।
আর কোনো অসুবিধা হলে আমায় বলিস। নিশাত বেগমের কথা শেষ হতেই জাহানারা বেগম নিশাত বেগমের চোখের পানি মুছতে মুছতে ভেজা কণ্ঠে বলে উঠল, তুমি কান্না করো না, বাবার কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। কথাটা শুনতেই নিশাত বেগম যেন আবারও কোনো সংকোচের ভেতর চলে গেল। এসবের মধ্যেই খুশবু কখন যেন নীলের পাশে গিয়ে হুমকির স্বর দিয়ে বিড়বিড় করে বলে উঠল, আমার রিদি ভাবির আশেপাশে যেন ঘেঁচতে না দেখে, নইলে বিডি গিয়ে আপনার 40 পড়াবো। এই কথা শুনে নীলের হাতের রগ শক্ত হয়ে উঠল। চোয়াল টেনে তাতে দাঁত চেপে ধীর কণ্ঠে জবাব দিল, নিজের ভাইয়ের খোঁজ নেই? কাল যাবে নিজের ভাই নতুন বউ আনতে, আর এখানে দাঁড়িয়ে রিদি ভাবি করছিস। রিদি আমার হবু বউ, তোর সাহস তো কম না? 2 ভাই বোন মিলে আমাদের পেছন লেগেছিস। আমার ব্রোর কথা না ভাবলেও চলবে। রিদিকে বউ বানানোর চিন্তা ধারা মাথা থেকে না সরালে আমার ব্রো আপনাকে এই দুনিয়া থেকেই সরিয়ে দেবে। ডোন্ট ওয়ারি। খুশবুর শেষের কথাগুলো শোনা মাত্রই নীল ঢোক গেলে গলা খাঁকড়ে দিয়ে থতমত খেয়ে বলে উঠল, ভালো দিদা, ভালো দাদান, এখন বেড়াতে না পারলে লেট হয়ে যাবে। এই কথা শোনা মাত্রই বুরাক সাহেব হাতের ঘড়ি দেখে নিশাত বেগমকে বলে উঠল, নিশাত, জাহানারা জেট অলরেডি এয়ারপোর্ট পৌঁছে গেছে। যত লেট করবে তত লেট হবে, যত লেট। নিশাত বেগম তাড়াতাড়ি জাহানারা বেগমকে ছেড়ে রিদিয়া, জিনিয়া, জারিয়া, মাহিয়া এদের মাথায় চুমু দিয়ে একটু আদর্শ করে দিতেই সবাই মেনশনের বাইরে বেরিয়ে এলো। মেনশনের সামনে দাঁড়িয়ে আছে 2খানা মার্সিডিজ। এরপর রিদিকে খুশবু জড়িয়ে ধরে ধীমা গলায় বলে উঠল, আমার বিগ ব্রোর জিনিসে যেন কোনো আঁচ না লাগে। কথাটা শুনতেই হৃদয়ের বুক খালি হয়ে গেল। এরপর এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। খুশবুকে নিজের সাথে ছাড়িয়ে খুশবুর হাত ধরে কাপা কণ্ঠে বলে উঠল, তোমার বিগ ব্রো তার জিনিস খুব যত্নে রেখেছে। যাকে কাল নিজের ঘরে নিয়ে আসবে, আমি তার কাছে শুধুই এক নিষিদ্ধ অনুভূতি, যাকে নিজের ঘরে রাখা যায় না। এই শব্দগুলো যেন শব্দ নয়, এগুলো হৃদয়ার একরাশ কষ্টে ভরা বেদনা। যে বেদনা মুহূর্তে খুশবুর হৃদয়ে গিয়ে ধাক্কা খেল। খুশবু বুঝতে পারল না হৃদয়া কি বলতে চাইছে। নিস্তব্ধে দাঁড়িয়ে রইল। এরপর হৃদয়া খুশবুর থেকে চলে যেতে যেতে এক ম্লান হাসি দিয়ে বলে গেল, ভালো থেকো জান্টুস, আর তোমার ব্রোর বিয়ে এনজয় করো। এরপর শেষবারের মতো সবাইকে বিদায় দিয়ে একে একে উঠে পড়ল 2টো গাড়িতে। একটা গাড়িতে জাহানারা বেগম আর নীল, আর একটা গাড়িতে 4 বোন। গাড়ি স্টার্ট দিতেই জারিয়ার হৃদয়ের গহীন থেকে কি যেন মুচড়ে উঠল। একদম বন্ধ করা নিঃশ্বাস ছেড়ে কাতর কণ্ঠে বলে উঠল, আমার নিঃশব্দের ভালোবাসা, আমার ভালোবাসার মানুষটাকে ভালো রেখো। এই বলে চোখ বন্ধ করে নিল। গাড়ি ম্যানশন ছেড়ে বেরোতে বেরোতে মাহিয়া, জিনিয়া, জারিয়ার চোখ চলে গেল ম্যানশনের অপর প্রান্তে, যেখানে প্রথম তারা দেখেছিল এমির, আইদিন আর নিকোলাইকে। জিনিয়ার সেই দিনের কথা মনে পড়তেই সে ফিক করে হেসে উঠল, কিন্তু আজ তার সেই দিকে নজর কেউ দিল না। হৃদয় একবার ঘুরে তাকিয়ে মেনশনের দিকে দেখল। এরপর গাড়ি দুটো মেনশনের গেট পেরিয়ে চলতে লাগলো ইস্তাম্বুলের পাহাড়ি রাস্তা দিয়ে। গাড়িগুলো বেরিয়ে যেতেই একে একে সবাই যে যার মতো রুমের দিকে চলে যেতে লাগলো। নিশাত বেগম চোখ মুছতে মুছতে নিজের রুমে যেতেই মনমরা হয়ে বসে রইল। পেছন পেছন বুরাক সাহেবও রুমে ঢুকে দরজা বন্ধ করে বলে উঠল, ম্যানশন ভর্তি গেস্ট, এসব বন্ধ করো এবার। কাল থেকে এগুলো আমার সহ্য হচ্ছে না। তখন নিশাত বেগম চিৎকার করে বলে উঠল, আমারও আর সহ্য হচ্ছে না। আমার সুস্থ বড় ভাইকে তোমার জন্য আমার অসুস্থ বলতে হয়েছে। কথাটা শুনতেই বুরাক সাহেব বিরক্ত হয়ে বলে উঠলেন, আমি তো বড় ভাইকে বলতে বলিনি এসব কথা। তুমি ভালো করেই জানো আমি শুধু ওনাকে ব্যবহারটা জানিয়েছি। বিয়ে মিটে গেলে তো এমনিতে 2 দিন পরে ওরা চলে যেত। ওই মেয়ে থাকলে তোমার ছেলে এমনিতেই বিয়ে করতো না। বুরাক সাহেবের কথাটা শোনা মাত্রই নিশাত বেগম তার ছেলের হাসি দিয়ে বলে উঠল, আমার ছেলে চাইলে তুমি ওদের পাঠিয়েও ওকে বিয়ে দেওয়াতে পারবে না। বুরাক সাহেব নিশাত বেগমের দিকে কঠিন দৃষ্টি দিয়ে বলে উঠল, আমি পারবো না, আমি জানি, কিন্তু তুমি পারবে। এই বাক্য ঘরের মধ্যে ভেজে উঠতেই নিশাত বেগম ব্রুকোচকে বলে উঠল, মানে
মানে এটাই কসম দিয়ে হোক, নিজের অজুহাত দিয়ে হোক, যেভাবে পারো কায়ানকে রাজি করাবে। এই পাপ আমি করতে পারবো না। আর লায়লা নিজে যদি বিয়ে করতে না চায়? লায়লা করতে চাইবে না, সমস্যা নেই। আমার অনেক বিজনেস পার্টনাররা লাইন দিয়ে সব বসে আছে তাদের মেয়েকে কায়ানের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। তবু ওই মেয়েকে কিছুতেই আমি নিজের ছেলের বউ হিসেবে মেনে নিব না। আর আমি তো লায়লাকে ভালো করে চিনি, সে কায়ার জন্য কতটা পাগল। তাই যা করার তুমি করবে। এই বলে বুড়াক সাহেব হনহনিয়ে দরজা খুলে বেরিয়ে গেলেন। নিশাত বেগম বিস্ময় নিয়ে সেদিকে চুপ করে তাকিয়ে রইলেন। সকালের আলো পাহাড়ের খাঁজ ধরে ধীরে ধীরে নামছিল, কিন্তু এখনো পুরো পৃথিবীটা ঘুমের কম্বলের নিচে চাপা পড়ে আছে বলে মনে হচ্ছিল। কারণ লায়লা নিখোঁজ। নিকোলাই এবং বাকি গার্ডদের চোখে ঘুমের চিহ্ন নেই এক মুহূর্ত। ক্লান্তি আছে, কিন্তু কাজ থামেনি। ফ্ল্যাশলাইটের আলো রাতের আধারে কেটে কেটে ঢুকছে। ড্রোনের শব্দ গাছের মাথার উপর ঘুরছে, আর আকাশে হেলিকপ্টারের ব্লেডের গুঞ্জন যেন বাঘের গর্জনের মতো ছড়িয়ে পড়েছে জঙ্গলের বুক জুড়ে। একজন গার্ড নিকোলাইয়ের পাশে এসে খুব সাবধানে প্রায় ফিসফিস করে বলল, আমার মনে হয় লায়লা ম্যাম এই জঙ্গলের হায়নার মুখে পড়ে গেছে। কথাটা শুনতেই নিকোলাই এমন এক রুদ্র দৃষ্টি ছুঁড়ল যা দেখে গার্ডটা মাথা নিচু করে বলে উঠল, সরি স্যার। কথাটা শোনা মাত্রই নিকোলাই এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সেই গার্ডটার দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলে উঠল, এখনো কি প্রভু হয়েছে? ওইটা লায়লা ম্যামের ব্লাড। এর মধ্যে নিকোলাইয়ের ফোনে নোটিফিকেশনের আওয়াজ আসলো। ফোন বের করে নোটিফিকেশন দেখতেই চোখ মুখ বড় বড় হয়ে উঠল। মুখ থেকে বেরিয়ে এলো, ফাক, নো নো। এরপর সঙ্গে সঙ্গে নিকোলাই ছুটে গেল বাগান বাড়ির দিকে। বাগান বাড়ি পৌঁছতেই দেখতে পেল কায়ান লঞ্চের এক কাঠের চেয়ারে পিঠ ঠেকিয়ে বসে আছে, আর সামনে রাখা কাচের টেবিলের উপর এক পায়ের উপর এক পা রেখে রাখা আছে। সামনে টেবিলের উপর খালি হুইস্কির বোতল, আর স্ট্রেতে রাখা 4-5টা আধ খাওয়া সিগারেট। দেখি মনে হচ্ছে এখানে সারা রাত বসে কেউ মাদকতার নেশায় আর সিগারেটের নিকোটিনের ধোঁয়ায় ডুবেছিল। কায়নের চোখের নিচে দেখা যাচ্ছে রাত জাগা কালো রেখা, চোখ মুখ শুকিয়ে আছে। পাশেই একটা সোফায় আইদিনা রেমির গা এলিয়ে চোখ বুজে শুয়ে আছে, যেন ক্লান্তি ও বিশৃঙ্খলা মিলে তৈরি করছে এই নিস্তব্ধ যুদ্ধক্ষেত্র। কায়েন নিকোলাইকে দেখা মাত্র তাড়াতাড়ি সোজা হয়ে বসে উঠল। এবার নিকোলাই দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে কাপা কণ্ঠে বলে উঠল, এনি নিউজ? নিকোলাই হতাশ কণ্ঠে বলল, ব্লাড স্যাম্পলের রিপোর্ট এসেছে। কথাটা শোনা মাত্র কায়ান চোখ বড় বড় করে চেয়ার ছেড়ে এক ঝটকায় ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে উঠে দাঁড়ালো। রিপোর্টে যে ব্লাড স্যাম্পল লায়লারই তা নিকোলাইয়ের মুখ দেখেই বোঝা যাচ্ছে। তবুও কায়ান উচ্চস্বরে বলে উঠল, রিপোর্ট কি নিকো? তার এই কণ্ঠস্বরে আইদিনা রেমিরও সোফার উপর চোখ মুছতে মুছতে হকচকিয়ে উঠে বসল। নিকোলাই মাথা নিচু করে আবারও কায়ানের দিকে তাকিয়ে বলে উঠল, কথাটা বের হওয়ার সাথে সাথেই মনে হলো যেন কায়ানের মাথার উপরে জমে থাকা গোটা পৃথিবীর ছাদ ভেঙে পড়ল। তার মুখের সেই কঠিন হিসেবি ঠান্ডা অভিব্যক্তি মুহূর্তেই ভেঙে দিয়ে এক অদ্ভুত দুর্বল শূন্যতার দেখা দিল। পায়ের শক্তি যেন সরে গেল, আর ধপ করে আবারও চেয়ারের উপর বসে পড়ল, এমন ভঙ্গিতে যেন শরীর বসেছে, কিন্তু ভেতরের মানুষটা এখনো দাঁড়িয়ে ধাক্কা সামলাতে পারছে না। পাশে শুয়ে থাকা এমিরার আইদিনের ঝিমুনি পুরোপুরি কেটে গেল। দুজনেই চোখ ঘষতে ঘষতে উঠে বসল। কায়েন নিকোলাইয়ের দিকে তাকালো। জঙ্গলের একটা কোনাও যেন বাদ না যায়। নিকোলাই কিছুক্ষণ সংকোচ বোধ করল, এরপরে বলে উঠল, কায়, আমরা এখন যেই লোকেশনে আছি এখানে রাতের হিংস্র পশুদের উৎপাত। রাতের জঙ্গল আমার মনে হয়। কথাটা শোনা মাত্র কায়েন চিৎকার করে বলে উঠল, জাস্ট শাট আপ। চেয়ার থেকে দাঁড়িয়ে পায়চারি শুরু করল। দুহাতের আঙুল বারবার মুঠি করে আবার ছাড়ল, যেন শরীরের মধ্যে আগুন জমে উঠছে। আর সেই আগুনের ভেতরেই কায়েনের কণ্ঠ ভারী হয়ে উঠল ভাগ্যের অপরাধ বোধে। লালের সঙ্গে কি হয়েছে কিছু জানতে পারছি না। সব আমার জন্য হয়েছে, সব আমার জন্য।
ওই মেয়ের জন্য লালের আজ কোনো খোঁজ পাচ্ছি না। বড় ভাইকে এরকম দুশ্চিন্তায় দেখে পাশ থেকে এমির সোফা ছেড়ে উঠে বলে উঠল, ব্রো, আমার মনে হয় না সাদা মানে রিদিয়ার কোনো হাত আছে। কথাটা শোনা মাত্রই কায়ান রাগে ক্রোধে চিৎকার করে বলে উঠল, আমির, ওই মেয়ের হয়ে একটা কথা বলবি না। ওই মেয়ের শুধু হাত নেই, ওই মেয়ের পুরোটাই পরিস্থিতির জন্য দায়ী। ওর ওই প্রেমিক পুরুষ মার্সেলো এর জন্য দায়ী। কায়ানের কথা শেষ হতেই এবার আইদিনও নড়াচড়া করে সোজা হয়ে বসে বলে উঠল, কাই, ওরা কদিন হলো ইস্তাম্বুলে এসেছে, এর মধ্যেই কি করে প্রেমে জড়াতে পারে একজন অজানা অচেনা ছেলের সঙ্গে? কথাগুলো যেন কায়ানের বুকের আগুন আরো জ্বালিয়ে দিল। মুখের ওই তীক্ষ্ণ চোয়াল শক্ত করে হাতের পেশি শক্ত করে মুঠো করে নিল। এরপর আইদিনের দিকে এগিয়ে গিয়ে দাঁতে দাঁত পিষে নীলাভ চোখ দিয়ে অগ্নি দৃষ্টি ছুড়ে কঠিন কণ্ঠে বলে উঠল, আমার মতো মানুষকে যদি পাগল করে বোকা বানানোর ক্ষমতা রাখে, তাহলে ওর মতো ডার্টি চিক্স 1 মিনিট 100টা ছেলেকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারে। আর ওদের নষ্টমের জন্য যদি লালের যদি প্রাণ চলে যায়, আমি ওদের দুজনের একজনকেও ছাড়ব না। এই বলা মাত্র বাগান বাড়িটির চারিদিকে একবার চোখ বুলিয়ে তার ছেলের হাসি টেনে বুক ফাটা কণ্ঠে বলে উঠল, কি প্লেস চুজ করেছিল দুজনে নষ্টম করার জন্য? এই কথা বলা মাত্রই কায়ান নিকোলাইয়ের দিকে তাকিয়ে আবার বলে উঠল, ওই ফেক বাস্টার্ডের ডিটেলস চেয়েছিলাম। কোথায় সে ডিটেলস, নিকো? নিকোলাই কায়ানের দিকে তাকিয়ে বলল, ক্রিস্টিয়ান আপডেট দিয়ে দেবে আজ, কিন্তু এখন লাইলার ফ্যামিলিকে বলতে হবে। পাশ থেকে এমিরও বলল, ইয়েস ব্রো, নিকো ব্রো ইজ রাইট, কবিদের জানিয়ে দেওয়া উচিত। কায়ান ম্যাচেস দিয়ে একটা চুরুট ধরিয়ে ধোয়া উড়াতে উড়াতে চিন্তা ভরা কণ্ঠে বলে উঠল, তোরা মেশনে ফিরে যা। হালাদের এই নিউজটা আমি নিচে গিয়ে দেবো, নইলে হালা সহ্য করতে পারবে না। আর তাছাড়া আমাকে তো ওখানে থাকতেই হবে। কায়ান এই বলতেই নিকোলাই বলে উঠল, ফোর্সদের কি বলবো? খুঁজতে থাকুক। কথা শেষ না হতেই কায়ান পুরো শরীরের অস্থিরতা নিয়ে বাগান বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে গর্জে উঠল, রিদিয়া রুবিনা শেখ, জাস্ট ওয়েট। তোর জন্য কি অপেক্ষা করছে তুই নিজেই জানিস না। চিৎকার করতে করতে চলে যেতে লাগলো। পেছন থেকে এমির হাই ছেড়ে হাত উঁচু করে দিল। এর ওই কাণ্ড দেখে নিকোলাই এমিরের দিকে তাকিয়ে ভ্রু উঁচু করে বলে উঠল, তোর কাজিন মিসিং, তোর মধ্যে 0% খারাপ লাগা দেখছি না। নিকোলাইয়ের কথা শুনে আইদিন একটা সিগারেট বের করে ঠোঁটে স্পর্শ করতে করতে বলল, ও পারলে ব্যান্ড বাজা নিয়ে নাচতে নাচতে ম্যানশন যায়। কথাটা এমিরের কানে যেতেই এমির দুষ্টু হাসি দিয়ে বলল, ইচ্ছে তো তাই করছে, কিন্তু ব্রো আমায় ম্যানশন থেকে বের করে দেবে। আর একটু খারাপও লাগছে, আমার সাদা পরীকে আর আমাদের থাকলো না। এমির এই কথা বলতেই নিকোলাই পেছন থেকে এমিরের পায়ে লাথি মেরে বলে উঠল, ম্যানশন চল, তোর পরিদের দিয়ে ট্রিটমেন্ট দেওয়াবো। এমির আহ করে চোখ মুখ কুচকে নিল। এরপর চোখ মুখ কুচকেই বলে উঠল, আমার শুধু আমার কালো পরীর ট্রিটমেন্ট চাই। এই ফালতু ঝামেলায় আমার কালো পরীর মুখটা পর্যন্ত দেখিনি কাল থেকে। আইদিন কথাটা শোনা মাত্রই ফিক করে হেসে বলে উঠল, চল চল, আমরাও আমার সুগার কেন্দ্র রাগ ভাঙাতে হবে। এই বলতে বলতে তিনজনই বাগান বাড়ি ছেড়ে যেতে লাগলো। একটা মানুষ যে নিখোঁজ, এদের তিনজনকে দেখলে কে বুঝবে? ন্যূনতম সংকোচ বোধটুকুও নেই। অন্যদিকে এয়ারপোর্টের সকালটা অদ্ভুত ঠান্ডা ও ধাতব কোলাহলে ভরা। রোদের আলো তখন পুরোপুরি মেঝেতে পড়েনি, শুধু কাচের দেওয়ালে হালকা আছড়ে পড়ছে। বহু লাগেজের চাকাতে ঘর্ষণের শব্দ, বিদেশ ফেরত লোকজনের হাঁটা চলা, ঘোষণার মাইকে টানা টানের কণ্ঠ মিলিয়ে এক অদ্ভুত গুমট প্রতিধ্বনি তৈরি করেছিল। রিদিয়াদের গাড়ি থামতেই ড্রাইভাররা তাড়াহুড়ো করে লাগেজ নামাতে লাগলো। মাহিয়া, জারিয়া আর জুনিয়া লাগেজের ট্যাগ চেক করে ড্রাইভারদের বুঝিয়ে দিচ্ছিল। নীল চুপচাপ দাঁড়িয়ে রিদিয়ার দিকে তাকিয়েছিল, চোখে কিছু একটা প্রশ্ন, কিছু দুশ্চিন্তা, কিন্তু মুখে কিছু বলল না। ঠিক তখনই রিদিয়ার ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম দেখতেই সে একটু থামল, তারপর জাহানা বেগমের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, আম্মু আরোহী কল দিয়েছে, 1 মিনিট। রিদিয়া এই কথা বলতেই জাহানারা বেগম বলে উঠলেন, ঠিক আছে, তাড়াতাড়ি কথা বলে নে। রিদিয়ার দিকে নীল তাকিয়ে আছে। জিনিয়া, জারিয়া, মাহিয়া তাদের
লাগেজ ড্রাইভারদের বুঝিয়ে দিতে লাগলো। আর একটু পাশে রিদিয়া ফোন রিসিভ করে ধীমে গলায় বলে উঠল, হ্যালো মার্সেলো, বলেন। ওপাশ থেকে পুরুষালী কণ্ঠে মার্সেলো বলে উঠল, নাইট স্প্যারো, কাল এত কিছুর পর একবার কি আমার খোঁজ নেওয়া যেত না? এরপর একটু থেমে রিদিয়া কিছু বলার আগেই মার্সেলো আবার বলে উঠল, এই নাইট স্প্যারো, তুমি কোথায়? এত আওয়াজ কেন? রিদিয়া তো ভুলেই গিয়েছিল মার্সেলোর কথা। এই সবকিছুর কারণে তাকে বাঁচাতে গিয়ে একটা ছেলের জীবন যায় যায়, সে কি করে ভুলে গেল? এরপর অপরাধ বোধ নিয়েই নরম কণ্ঠে বলে উঠল, আসলে আমার কাল থেকে মনের পরিস্থিতি একদম ভালো নেই, আর আমি এখন এয়ারপোর্টে দেশে ফিরে যাচ্ছি। এই নম্বরেও আমাকে আর পাবেন না। এই কথা বলা মাত্রই ওপাশ থেকে উদ্বিগ্ন উচ্চ কণ্ঠে বলে উঠল, কি? দেশে ফিরে যাচ্ছ মানে? এইভাবে হঠাৎ কিছু না বলে? কেন কেন নাইট স্প্যারো? তার কণ্ঠের এরকম ঝাঁজ হৃদয়াকে বিরক্ত করল। তার মন তখন এমনিতেই ভালো নেই। শূন্যতা, ঘুমহীনতা সব মিলিয়ে একগাদা ধোঁয়া মাথায় ঘুরছে। তাই সেও দৃঢ় কণ্ঠে বলে উঠল, আপনি এরকম আমার উপর চিৎকার করেন কেন? আপনাকে কি সব কথা জবাব দিতে হবে? আমার নানুর শরীর খারাপ, তাই আমায় ফিরে যেতে হচ্ছে। আপনি আমার জীবন বাঁচিয়েছেন, তার মানে এই না আপনাকে সব কথার কৈফিয়ত দিব। আর আমার মনে হয় এখানেই আমাদের ডিটাচ হওয়াটা বেটার। এই বলেই হৃদয়া ফোন কেটে সুইচ অফ করে দিল। কোনো ব্যাখ্যা, কোনো বিদায়, কোনো সুযোগ কিছুই দিল না। তার চেহারা আর আগে টান টান, আর চোখে বিরক্তি। ফোনটা ব্যাগে ঢোকাতে ঢোকাতে পেছনে ফিরে হাঁটতেই তার দৃষ্টি আটকে গেল এয়ারপোর্টের বাইরের বিশাল ডিজিটাল স্ক্রিনে। মুহূর্তেই তার মুখের রং বদলে গেল, চোখের মনি যেন জমে গেল, কারণ স্ক্রিনের কোনায় ভেসে উঠছে সেই দুই ব্যক্তির ছবি, মাইকেল আর জ্যাকসনের। গতকাল রাতের সেই দুই ব্যক্তি যারা রিদিয়াকে আটক করে রেখেছিল। আর ওই ছবির পাশেই স্ক্রিনে ইংলিশে বড় বড় করে হেডলাইন লেখা, 2 wanted smugglers have been found dead, reportedly torn apart by hyenas. Their dismembered bodies were recovered from the forest, but their hands and feet are still missing. হায়নার কবলে 2 ওয়ান্টেড স্মাগলার প্রাণ হারিয়েছে, যাদের ছিন্ন ভিন্ন দেহ জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে, কিন্তু তাদের হাত পা এখনও মিসিং। এই নিউজ অ্যানাউন্স হতেই সবাই সেদিকে তাকিয়ে। এয়ারপোর্টে সবাই অবাক হয়ে যাচ্ছে, কারো নজর নিজের ফোনের স্ক্রিনে, কারো আইপ্যাডে। হঠাৎ করেই এয়ারপোর্ট শোরগোল পড়ে গেল। সবার যেন আত্মা কেঁপে উঠল। সবার মুখে একটাই কথা, হাউ মাচ স্কেরি। আমান তারিম। হৃদয়ের হাত থেকে ফোনটা পড়ে গেল। জিনিয়া এই দেখতেই হৃদয়ের কাছে এসে হৃদয়ের ফোন উঠিয়ে অবাক হয়ে বলে উঠল, তুই এসবে ভয় পাস কবে থেকে? আমাদের তো গা কেঁপে উঠছে। কি ভয়ঙ্কর বাবা রে! নীল মাহিয়ার কাঁধে ভর দিয়ে একটু এগিয়ে এসে বলে উঠল, ঠিক আছিস? জাহানারা বেগমও এগিয়ে এসে বলল, কি হলো রে তোর আবার? কিন্তু হৃদয়ার কণ্ঠ যেন শুকিয়ে আসছে। মনের মধ্যে হাজারো প্রশ্ন ভেসে উঠছে, কিন্তু কাকে করবে এই প্রশ্ন? এরপর তার দিকে সবার এরকম চাহনি দেখে সবার দিকে তাকিয়ে বলে উঠল, কিছু না আম্মু, কিছু না নীল ভাই, আমি ঠিক আছি। খুব ভয়ঙ্কর দেখতে লাগছে এই কারণেই। আচ্ছা চল, লেট হয়ে যাচ্ছে। তারপর আর কেউ বাড়তি কথা বাড়ালো না। মাথা নাড়িয়ে সবাই লাগেজ ঠেলতে ঠেলতে ভেতরে ঢুকে গেল। কিন্তু হৃদয়া পেছন ফিরে শেষবারের মতো স্ক্রিনটার দিকে তাকালো। স্ক্রিনে সেই চোখ দুটো হায়নায় থাবায় ছিন্ন ভিন্ন। আর গতকাল রাতের ঘটনা যেন একসাথে ঘন কুয়াশা হয়ে তার মাথার ভেতর জমতে লাগলো। তার হাত ঠান্ডা হয়ে গেল, বুকের ভেতরটা শূন্য। সে জানে কিছু একটা ঠিক নয়। আর্সল্যান্ড ম্যানশনের ড্রয়িং রুমটা যেন শীতল আতঙ্কে জমাট বেঁধে গেছে। বিশাল ঝাড়বাতির আলো গায়ে পড়ে কেস্টের মুখগুলোতে থরথরে কাপা ছায়া পড়ছে। কেউ চেয়ারে বসে নীরবে কাঁদছে, কেউ দুহাত বুকের উপর চেপে দাঁড়িয়ে আছে। সকালের নরম আলোয় পুরো ম্যানশনটা যেন ঠিক বুঝে উঠতে পারছে না এটা স্বপ্ন নাকি দুঃস্বপ্ন। ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে আছে এমির, আইদিন, নিকোলাই। তাদের মুখে সেই অবিশ্বাসী জমাট বাঁধা দুশ্চিন্তা। সামনের দিকে বসে আছেন নিশাত বেগম। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, চোখ লাল,
গলা ভিজে গেছে, ঠোঁট কাঁপছে। খুশবু তার কাঁধে হাত রেখে বারবার পানি মুছে দিচ্ছে। অন্যদিকে গেস্টদের মুখে আতঙ্কের প্রতিচ্ছবি। স্টোরি যে কত বড় হয়েছে তা বুঝে গেছে সবাই। ড্রয়িং রুমে মেঝেতে গুমট উত্তাপ। তার মধ্যে বুড়াক সাহেব এদিক ওদিক পায়চারি করছেন। পায়ের শব্দ যেন প্রতিটা ধাপে রাগ বাড়িয়ে তুলছে। তিনি হঠাৎ থেমে নিকোলাইয়ের সামনে এসে দাঁড়ালো। চোখ একবার নিচ থেকে উপর দেখে হালকা কম্পিত রাগী কণ্ঠে বলে উঠল, কি করে সম্ভব? কি করে? কিন্তু নিকোলাই উত্তর দেওয়ার অবস্থাতেই নেই। তার চোখ এক সেকেন্ডও স্থির হয়ে নেই। তার মন এই মুহূর্তে অন্য জায়গায় ছুটছিল। তার দৃষ্টি বারবার চারিদিকে খুঁজছে কাউকে। একই চেহারা এমিরার আইদিনের মুখেও। এক ধরনের অস্থিরতা, বিরক্তি আর দুশ্চিন্তা মিশ্রিত কৌতূহল। যেন কিসের হিসেব ঠিক মিলছে না। জাহানারা বেগম নেই, জিনিয়া, রিদিয়া, মাহিয়া, জারিয়া কাউকেই দেখতে পাচ্ছে না। এত বড় খবরেও কাউকে দেখা যাচ্ছে না এই মুহূর্তে। অবাক হয়ে উঠছে। নীল না থাকার কারণ শারীরিক সমস্যা, সবাই জানে, কিন্তু বাকিরা কোথায়? পরিস্থিতি আর সহ্য হলো না। এমির মাথায় হাত গুজে দম নিল আর অদ্ভুত কণ্ঠে বলে উঠল, ড্যাড, তুমি পরে রিজন খুঁজো। আগে বলো তো আমার পরি, মানে জাহানারা, না মানে জিনিয়াদের দেখতে পাচ্ছি না কেন? স্ট্রেঞ্জ। এমিরের কথা শুনতেই বুরাক সাহেবের রাগে দাঁত চেপে কর্মর শব্দ উঠে এলো এবং তিনি দমে থাকা গর্জনে ধীমে গলায় বলে উঠলেন, ইডিয়েট, এই টাইমে? ওরা কোথায়? এটা কি ইম্পর্টেন্ট? এমির এবার চুলের মধ্যে হাত ঢুকিয়ে এলোমেলো করে গলা চড়িয়ে বলল, 1000 টাইম বেশি ইম্পর্টেন্ট। এবার বলো দেখি, ওদের কেন দেখতে পাচ্ছি না? বাক্যটা থামা মাত্রই বুরাক সাহেব একদমই নিজেকে ধরে রাখতে পারলেন না। রাগে যেন শরীরে আগুন লেগে গেছে। কাজ ঝাঁকিয়ে গজরাতে অন্যদিকে ঘুরে যেতে যেতে বলে উঠলেন, ওরা আজ ভোরে দেশে ফিরে গেছে। কথাটা যেন তাদের মাঝে বোমার মতো পড়ল। 1 সেকেন্ডে নীরবতা, 2 সেকেন্ডে স্থবিরতা, আর তৃতীয় সেকেন্ডে 3 জনের মাথা সমানভাবে সামনে তাকিয়ে, চোখ বড় হয়ে কোনো কিছু না ভেবে না দেখে গেস্টদের উপেক্ষা করে একসাথে চিৎকার করে উঠল, হোয়াট?